নমস্কার, আমি প্রদ্যুৎ। হ্যালো কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু হচ্ছে স্কুল আজ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় ক্লাস। যারা এই চ্যানেলে নতুন এসছেন তাদের অনুরোধ করব, নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করুন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করতে মোটে ভুলবেন না, আর আত্মীয় ও বন্ধু পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। সঙ্গে থাকুন, পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। আজ আমার সঙ্গে সরাসরি অনলাইনে রয়েছে কলকাতার বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র। আসুন আগে ওদের সঙ্গে পরিচয় করে নিই। নমস্কার, আমি দেবমাল্য। নমস্কার, আমি অমন। নমস্কার, আমি তমজিৎ। নমস্কার, আমি উৎসব। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি মানব। নমস্কার। আমরা আজ পড়ছি সাম্যবাদী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটি। আমি কবিতাটি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সঙ্গে আছো, যেখানে অসুবিধা হবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি ভেঙে ভেঙে কবিতাটা পড়ছি। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। এখানে কবি এখানে গ্রাম বাংলার কথা বলছেন। গ্রাম বাংলার কোনো এক গাঁয়ে কবি সেখানে হতে পারে সশরীরে উপস্থিত অথবা মানসিকভাবে উপস্থিত। বর্ষা শুরু হয়েছে, বেশ কয়েকটা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে শব্দ করে, সেইটাকে বোঝাচ্ছে বৃষ্টি মুখর। বৃষ্টিতে, বৃষ্টির শব্দে মুখরিত গ্রাম বাংলা, বাংলার কোনো এক গ্রাম। লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। হ্যাঁ, দেখছি প্রশ্ন আছে, মানব প্রশ্ন করছে। হ্যাঁ, বলো কি প্রশ্ন? স্যার, এখানে গ্রামকে লাজুক বলা হয়েছে কেন? হ্যাঁ, তুমি শুনতে থাকো, আমি ব্যাখ্যা দিচ্ছি, এর মধ্যে তুমি উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কবি কি বললেন যে বৃষ্টিমুখর কোনো এক লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। লাজুক গায়ে, দেখো আমি বলেছি বর্ষা শুরু হয়েছে, কয়েকটা দিন বেশ মুষলধারে বৃষ্টি হয়ে গেছে শব্দ করে। আর কি হয়েছে, সেই বৃষ্টির শব্দে গাছগুলি সব এরকম করে নুয়ে পড়েছে। দেখবে যখন প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হয় তখন কি হয়, গাছ নুয়ে পড়ে। এখানে বর্ষার কয়েকটা দিনের ভারী বর্ষণে কি হয়েছে, এমনি করে গাছগুলি সব নুয়ে পড়েছে। তাই দেখে মনে হচ্ছে যেন লাজুক। দেখবে আমরা বলি না যে লজ্জা পেয়ে কেউ মাথা নিচু করেছে, সেইটা হচ্ছে লাজুক। এখানে এখানে আমরা এটাও বলতে পারি যে গায়ে কুলবধূরা এমনি করে ঘোমটা দিয়ে থাকে, যেন তারা তাদের কি বলবো লজ্জাকে অমনি করে নিবারিত করছে ঘোমটার অন্তরালে বা ঘোমটার আড়ালে, সেইটাও বোঝাচ্ছে। তাহলে কবির অমনি করে বৃষ্টি মুখরিত গায়ে কয়েকদিনের বৃষ্টিতে গাছপালা যে এমনি করে নুয়ে পড়েছে, সেইটা দেখার ফলে, সেই দৃশ্য তাকিয়ে দেখার ফলে কবির মনে হলো যেন গ্রামখানি লাজুক গাঁ। তাহলে লাজুক শব্দের মানে এখানে বুঝতে হবে যে প্রচণ্ড বৃষ্টিতে গাছগুলি সব এমনি করে নুয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে গাছের মাথা ভারী হয়ে গেছে আর গাছগুলি এমনি করে নুয়ে পড়েছে। তাই কবির মনে হয়েছে গ্রাম যেন লাজুক, ঠিক আছে? এবার আমি বলছি পরের অংশ, যে এই জায়গায় এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। দেখো শহরের মানুষ তো আমরা, শহরে কি করি আমরা, ঘড়ির কাঁটার সঙ্গে ছুটে চলি। শহরে আমাদের বড্ড ব্যস্ততা, এখানে আমাদের বিন্দুমাত্র হাতে অবকাশ বা অবসর নেই, আমরা ছুটেই চলেছি। ঘড়ির কাঁটাও টিকটিক করে ছুটছে আর আমরাও কি করছি, সেই ঘড়ির কাঁটার সঙ্গে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছি। আমাদের ফুরসত নেই, আমাদের বিশ্রাম নেই। আমাদের শহুরে জীবনে সব আছে কিন্তু বিশ্রাম নেই, কিন্তু গাঁয়ের মানুষের জীবনে কিন্তু এমনি করে ঘড়ির কাঁটা মেপে জীবন চলে না। সেখানে চলে মানে কি বলবো, প্রকৃতির ঘড়ি মেপে জীবন। সেখানে সূর্যোদয় যেই হয়, ভোরের আলো যেই ফোটে, পাখিরা যেই গেয়ে ওঠে, কি করে গায়ের মানুষরা কাজে লেগে পড়ে। আবার সূর্যাস্ত হয়, তারা কাজ বন্ধ করে। তাহলে এখানে যেন ঘড়ির কাঁটার সঙ্গে ছুটে চলার ব্যস্ততা নেই, সেইটা বোঝাচ্ছে এখানে। গায়ের মানুষ এর অর্থ এই নয় যে তারা কাজ করে না, তারা নিষ্কর্মা, তারা কিন্তু খুবই কর্মঠ, খুবই পরিশ্রমী, কিন্তু শহরের মানুষের মতো তারা অমনি করে ছুটে চলে না। তাদের জীবনধারাটা ওই রকমভাবে প্রকৃতির সময়ের সঙ্গে বাঁধা। এবার আমি পরের অংশে এগিয়ে যাব। কবি বলছেন, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। শহরে আমাদের পাকা রাস্তা আছে, সেই পাকা রাস্তার উপর দিয়ে আমরা হাঁটি, কিন্তু
গ্রামে ওরকম পাকা রাস্তা নেই, এখানে আমরা মাঠের পথ দিয়ে হাঁটি। কি বলছি এটাকে? মেঠো পথ বলা হচ্ছে, মাঠ থেকে মেঠো। তাহলে মাঠের পথ দিয়ে যে হাঁটা সেটা হচ্ছে মেঠো পথ। তাহলে মাঠ, সবুজ মাঠ, সেই মাঠের পথ দিয়ে দেখবে আমরা যখন মাঠের উপর দিয়ে হাঁটি, অনেক সময় তোমরা মাঠের উপর দিয়ে গিয়েছো, দেখবে মাঠের মধ্যে কোনো কোনো জায়গায় ঘাস সাদা হয়ে থাকে, মানে সেই জায়গাটি দিয়ে মানুষরা ক্রমান্বয়ে যাতায়াত করেছে। তাহলে মানুষদের পায়ে পায়ে যাতায়াতের ফলে সেই জায়গার ঘাসটি মরে গিয়েছে এবং যেন একটা পথ, সরু পথ তৈরি হয়ে গেছে, একে বলে মেঠো পথ। তাহলে মাঠ থেকে মেঠো, তাই বলছে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। তাহলে গায়ে মাঠের পর দিয়ে অমনি করে পায়ে চলা মেঠো পথ। প্রশ্নের জন্য হাত উঠছে, উৎসব প্রশ্ন করছে। হ্যাঁ বলো তোমার প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি। পথ নেই তবু এখানে যে পথ হাঁটা, এ কথার অর্থ কি? হ্যাঁ তুমি শোনো, আমি বলছি। তাহলে একটি উত্তর পেয়েছো যে পথ নেই মানে এখানে পাকা রাস্তা নেই শহরের মতো, কিন্তু গায়ে কি আছে? পায়ে চলা মেঠো পথ, মাঠের পথ দিয়ে পায়ে চলা পথ, মেঠো পথ। এখানে এই গেল এর কি বলবো আক্ষরিক অর্থ। কিন্তু মনে রাখতে হবে এই পথ শব্দটির মধ্য দিয়ে কবি এখানে আরেকটি গূঢ় অর্থ প্রকাশ করেছেন। আসলে এই কবিতাটি অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা, কিন্তু এই কবিতাটির প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি অংশে গূঢ় তাৎপর্য আছে, মানে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে পথ মানে বুঝতে হবে জীবনের পথ। দেখো শহরের মানুষের জীবন অনেক মসৃণ, সেখানে জীবন ধারণের অনেক সুখ স্বাচ্ছন্দ্যের সামগ্রী বর্তমান, কিন্তু গাঁয়ের মানুষের জীবনে সেসব কিছু নেই। তাহলে এখানে পথ নেই মানে বুঝতে হবে জীবনের পথ। গায়ে প্রতিটি পদে পদে মানুষদের বেঁচে থাকার জন্য নানা কিছু আছে, বাধা বিপত্তি। তাহলে গায়ের মানুষের জীবনে লেগেই আছে বাধা বিপত্তি, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা। ধরো গায়ে খরা হয়ে গেল, ফসল হলো না, বন্যা হয়ে গেল, ফসল হলো না, মহামারী হলো, সেই রকমভাবে চিকিৎসার সুব্যবস্থা শহরের মতো নেই, পানীয় জলের অভাব, স্বাস্থ্য পরিকাঠামোর অভাব, ইত্যাদি ইত্যাদি। তাহলে গায়ের মানুষের জীবনে প্রতি পদে পদে আছে বাধা বিপত্তি, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা। তাই জীবনের পথ এখানে নেই। যেমন করে পায়ে চলা পথ নেই, শুধু আছে মাঠ বা মাটি, সেই মাঠের পর দিয়ে মেঠো পথ মানুষকে পায়ে পায়ে রচনা করতে হয়, অথবা মাটির উপর দিয়ে মানুষকে পায়ে পায়ে হেঁটে মেটে বা মেটো পথ তৈরি করে নিতে হয়। ঠিক তেমনি করে এখানে জীবনও প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু জীবনের ধর্ম, জীবন তো থেমে থাকে না। নদী যেমনি করে থেমে থাকে না, নদীকে যেমনি করে আটকানো যায় না, ঠিক তেমনি করে জীবনকেও আটকানো যায় না। নদী কি করে? তার চলার পথে যদি একটা বাধা পড়ে, ধরো একটা পাথর পড়লো, সে কি করবে? সেই পাথরটাকে ভেঙে চুরে নিয়ে এগিয়ে যাবে, অথবা সেই পাথরটাকে যদি ভাঙতে না পারে তাকে পাশ কাটিয়ে সে তার গতিপথ তৈরি করে নেবে। ঠিক তেমনি জীবনও ওই রকম, যতই বাধা বিপত্তি আসুক না কেন, জীবন সেই বাধা বিপত্তিকে নস্যাৎ করে এগিয়ে যাবে, অথবা সেই বাধাকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে। তাই পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। তাহলে পথ নেই মানে বুঝবো একটি গ্রাম্য পথ, আরেকটি বুঝবো কি না জীবনের পথ। আশা করি উৎসব বুঝতে পেরেছি এই জায়গাটি। এই সূক্ষ্ম অর্থটিও কিন্তু এখানে লিখতে হবে। যদি খুব সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে লিখবে পথ মানে এখানে পায়ে পায়ে চলা মেঠো পথ আক্ষরিক অর্থে, আর গূঢ় বা অন্তর্নিহিত অর্থে বা সূক্ষ্ম অর্থে যাই বলো না কেন তুমি বলতে পারো এখানে কি জীবনের পথ নেই। আশা করি পরিষ্কার হলো এই জায়গাটা। এবার আমি পরের অংশে এগিয়ে যাব। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। জোড়া দিঘি, দুটি দিঘি পুকুরের মতোই, যার নাব্যতা বা গভীরতা অনেক বেশি এবং বেশ বড়, তাকে বলে দিঘি। তার পাড়েতে, তার পাড় দিয়ে তাল গাছের সারি, পর পর তাল গাছের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। দূরে কবি শুরুতে বলেছিলেন এখানে, মানে কবি গ্রামকে বুঝিয়েছিলেন। এবার দেখো দূরে, তাহলে কবি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন সশরীরে বা মানস চক্ষে দেখছেন। মানস চক্ষে দেখছেন মানে মনে মনে সেখানে উপস্থিত, তাই এখানে বুঝবো। আর যখন বলছেন দূরে মানে সেই জায়গা থেকে দূরে, মানে যে জায়গায় জোড়া দিঘি আছে, তাল গাছের সারি আছে, সেই জায়গার থেকে একটু দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। আমি দেখতে পাচ্ছি প্রশ্ন আছে, অহন প্রশ্ন করবে বলে হাত তুলছে। হ্যাঁ অহন বলো তোমার প্রশ্ন, আমি উত্তর দেব। দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। বাঁশঝাড়ে আত্মদানের সারা বলতে কবি কি বুঝিয়েছেন?
হ্যাঁ, তুমি শুনতে থাকো, আমার এই বোঝানোর মধ্যে তুমি উত্তর পাবে। বলছে দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা। দেখো, বাঁশ ঝাড় তো বুঝলাম, বাঁশ গাছের সারি, মানে একটা বাঁশ গাছের জঙ্গল বলতেই পারি, আমরা এই শব্দ ব্যবহার করতেই পারি। তাহলে দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারাকে, আত্মদান মানে আত্মবলিদান, মানে নিজেকে উৎসর্গ। বাঁশ ঝাড় আবার, বাঁশ গাছ আবার কি করে নিজেকে উৎসর্গ করে? দেখো, গ্রাম্য জীবনে বাঁশ ওতপ্রোতভাবে জড়িত। দেখো, ওই বাঁশ দিয়ে ঘর তৈরি হয়, বাঁশ দিয়ে কি করবো, বেড়া তৈরি হয় বাগানের, তারপরে বাঁশ দিয়ে এই ঝুড়ি, তারপরে ধরো কুলো, ধামা, বাঁশ চেঁচে নিয়ে এগুলি নিয়ে বাঁশের চাঁচ দিয়ে তৈরি হয়। তাহলে গ্রাম্য জীবনে বাঁশ ওতপ্রোতভাবে জড়িত। এবার আবার দেখো, কি বলবো, এই যে বাঁশ দিয়ে যে নানান সামগ্রী তৈরি হচ্ছে, তাহলে মানুষ তার জীবনের প্রয়োজনে বাঁশকে কেটে নিয়ে যাচ্ছে। বাঁশ ছাড়া তো গ্রাম্য জীবন চলতে পারে না। তাইলে এখানে আত্মদানের সারা কেন বললেন, এখানটা বুঝতে হবে। এই জায়গাটা একটা সূক্ষ্ম বা অন্তর্নিহিত অর্থ আছে, যে মানুষ তার প্রয়োজনে বাঁশকে কেটে নিয়ে যায়। বাঁশ ঝাড়ের কিন্তু কোনো ক্ষয় নেই। একবার যদি কোনো জায়গায় বাঁশ জন্মায়, সেখান থেকে যতই বাঁশ কেটে নাও, একটি বাঁশ যদি থেকে যায়, তা থেকে আবার গোটা বাঁশ ঝাড় আবার কি করবে না, জেগে উঠবে। তাই বলছি এখানে যে গাঁয়ের মানুষ তার প্রয়োজনে যখন যেমন প্রয়োজন হয়েছে বাঁশ তারা কেটে নিয়েছে, ঘর বাড়ি বানিয়েছে, ওই বেতের ধামাকুলো বানিয়েছে, বাঁশ দিয়ে সাঁকো বানিয়েছে নদীর উপর দিয়ে, সে দুটি বাঁশ একসাথে করে দিয়ে বেঁধে দিয়ে তার উপরে আবার একটা বাঁশ দিয়ে এরকম করে ধরার জায়গা করেছে, আবার মধ্যে মধ্যে নদীর মধ্যে বাঁশ পুঁতো দিয়ে সেই বাঁশকে বেঁধে নিয়ে সাঁকো বানিয়েছে। তাহলে বাঁশ ছাড়া গ্রাম্য জীবন চলবে না। এবং বাঁশ ঝাড় থেকে বাঁশ মানে কোনো রকম বিবেচনা না করেই মানুষ কেটে কেটে নিয়ে যাচ্ছে তার জীবনের প্রয়োজনে, এবং বাঁশ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাঁশ ঝাড়ের কোনো কিন্তু ক্ষয় নেই, বাঁশের কোনো ক্ষয় নেই, যেন বাঁশ একেবারে মৃত্যুহীন অমরত্ব লাভ করেছে গাছেদের মধ্যে। তাহলে এখানে কি বুঝবো, এখানে বাঁশ শব্দের মধ্য দিয়ে বুঝতে হবে কবি কি করছেন, কৃষক কুলকে বুঝিয়েছেন, গাঁয়ের মানুষদের বুঝিয়েছেন, আর বিশেষভাবে কৃষক কুলকে বুঝিয়েছেন। আমরা একটু পরে এই জায়গাটা বুঝতে পারবো। কবি স্বয়ং বলছেন ব্যাখ্যাতে যে তাহলে কৃষকরা কি করে, কৃষকরা কৃষিকাজ করে, এবং সেই কৃষকদের উপরে নানা রকম বাধা বিপত্তি এসে পড়ে। সেইগুলো আমরা একটু পরেই দেখছি যে কবিতাটি আসলে রচনা করা হয়েছে দুর্ভিক্ষের পটভূমিতে, দুর্ভিক্ষ বা আকালের পটভূমিতে। দুর্ভিক্ষ বা আকাল কি আমি এই কবিতার পরের দিকে বর্ণনা আছে, সেখানে গিয়ে বিস্তারিত বলছি। তাহলে একটি দুর্ভিক্ষ মানে এটুকু বুঝে নাও যে খাবার না থাকা, পরে গিয়ে বিস্তারিত বলছি। সেই দুর্ভিক্ষ হয়ে গেছে 1 বছর আগে, ঘরে কোনো আহার ছিল না, অন্ন নেই, নিরন্ন গ্রামবাসীরা। সেই অবস্থার মধ্যে থেকে কৃষকরা কাজ করছে, কৃষি কাজ করছে, জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম জীবন বাধাপ্রাপ্ত হয় কিন্তু জীবন থেমে থাকে না। আমি এই অংশের ব্যাখ্যাটা পরে দিচ্ছি, অহন তুমি শুনতে থাকো, এই ব্যাখ্যাটা আরও স্পষ্ট হবে পরে গিয়ে। তাহলে বাঁশঝাড় যেরকমভাবে অক্ষয়, বাঁশের যেরকম ক্ষয় নেই, ঠিক তেমনি কৃষকগুলোরও ক্ষয় নেই। এইটুকুনি বোঝো, পরে গিয়ে আরও স্পষ্ট করে আমি এই প্রসঙ্গটা তুলে বলবো। তাহলে দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা, বাঁশ আত্মবলিদান দিচ্ছে, নিজেকে উৎসর্গ করছে, গাঁয়ের মানুষ তার প্রয়োজনে যে কোনো সময় বাঁশ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু বাঁশের কোনো ক্ষয় নেই, বাঁশ কিন্তু আবার জন্মাচ্ছে। বলছে পচা, এবার আমি পরের অংশে এগোই। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। পচা জল আর মশায় অহংকারী। গাঁয়ে শহরের মতো ওই রকমভাবে পাকা নর্দমা বা কি বলবো পাকা পয়ঃপ্রণালী নেই। সেখানে গাঁয়ের মানুষ কী করে, ওই মাটি একটুখানি কোদাল দিয়ে কুপিয়ে দিল, সেখান দিয়েই গাঁয়ের জল নির্গত হচ্ছে। তাই বলছে সেখানে জল জমে থাকে, ঠিকমতো জলটা অতিবাহিত হয় না। পচা জল আর মশায় অহংকারী। পচা জল আর মশা, তাহলে পচা জল মানে সেখানে মশা জন্মাবে, এবং সেখানে মশার প্রাদুর্ভাব, প্রচুর মশা। আর অহংকারী, তাহলে অহংকার শব্দ এলো কোথা থেকে দেখি। বলছে নীরব এখানে অমর কিষান পাড়া। দেখো, পচা জল, সেই জলে মশা, আর সেই মশার কারণে কি হবে, বিভিন্ন মশাবাহিত রোগ, ম্যালেরিয়া। আর বিস্তারিত রোগের তালিকায় যাচ্ছি না। তাহলে মশা থেকে ম্যালেরিয়া, এ তো হবেই, গ্রাম বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ তৎসত্ত্বেও নীরব, অহংকারী, অমর কিষান পাড়া। কিষান মানে কৃষক, কৃষকদের এই পাড়া অমর। তাহলে ম্যালেরিয়াতে এবং এই মশাবাহিত অন্যান্য নানান অসুখে কি হয়েছে, গায়ের মানুষদের মধ্যে মৃত্যু লেগেই আছে, একের পর এক গায়ের মানুষ মারা গেছে। কিন্তু তারপরেও সেই কিষান পাড়া নীরব, এবং তাদের মধ্যে
অহংকার করার অনেক কিছু আছে। আমি দেখছি প্রশ্ন আছে, দেবমাল্য প্রশ্ন করবে, ও হাত তুলছে। হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? স্যার, আমরা জানি কেউ যদি অহংকারী হয় তাহলে সে আস্ফালন করে সরবে তার অহংকার প্রকাশ করে, কিন্তু এখানে কবি কিষান পাড়াকে নীরব অহংকারী বলেছেন। এখানে কি কবি কোনো বিশেষ তাৎপর্য প্রকাশ করতে চেয়েছিলেন? হ্যাঁ দেবমাল্য, তুমি শুনতে থাকো, আমি বলছি। কি বলছে? পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। কৃষকদের পাড়া মশাবাহিত অসুখের কারণে এত মৃত্যুর পরেও কৃষকরা আজও বেঁচে আছে। কৃষক মরে কিন্তু কৃষক মরে না, মানে নির্দিষ্ট এই কৃষক বা ওই কৃষকের মৃত্যু আছে, কিন্তু কৃষক কুলের কোনো মৃত্যু নেই। তাহলে এই অস্বাস্থ্যকর পরিবেশ, এই মশাবাহিত অসুখের কারণে এত মৃত্যু, তারপরেও কৃষকরা আজও বেঁচে আছে এতকাল পরেও, এবং একইভাবে উদয়স্ত পরিশ্রম করে কৃষি কাজ করছে। তাই এখানে কি বলছে? এই কৃষকদের পাড়া, এই কিষান পাড়া অমর, আর তারা নীরব অহংকারী। নীরব কেন? তারা এত মৃত্যুর পরেও তারা কিন্তু কি করে? তারা বিক্ষুব্ধ হয় না, তারা আন্দোলন করে না, তারা প্রতিবাদ করে না যে আমাদের গ্রাম্য জীবনে কেন এই অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে, কেন গ্রাম্য জীবনে এরকমভাবে মৃত্যুর ছায়া আমাদের মাথার উপরে সবসময় ঘনিয়ে আসবে। তারা কিন্তু নীরব, তারা জীবনমুখী, তারা জীবনের জয়গান করে, তারা জীবনের কাজ করে যায় নিঃশব্দে নীরবে, যেন সভ্যতার রথে রশিখানি তারা টেনে নিয়ে যায়। কি বলছে? অহংকারী। তাই এখানে তাদের কবি বলছেন এরা হচ্ছে নীরব অহংকারী। দেখবে অহংকার, দেবমাল্য খুব ভালো প্রশ্ন করেছে যে যখন আমরা অহংকার করি তখন তো আমরা দম্ভ করে আস্ফালন করে কথা বলি যে জানো আমার এই এই গুণ আছে, আমার কি কি ক্ষমতা আছে, এই জাতীয়। কিন্তু কৃষক, এখানে কিন্তু কৃষককুল এত মৃত্যুর পরেও এমনি করে যে উদয়স্ত পরিশ্রম করে কৃষিকাজ করছে, সভ্যতার রথে রশি টেনে নিয়ে যাচ্ছে, আমাদের মুখে অন্ন যোগাচ্ছে, আমাদের অন্নদাতার ভূমিকা পালন করছে, কিন্তু এতৎ সত্ত্বেও তাদের মধ্যে কোনো অহংকার নেই। তারা কিন্তু আমাদের অন্নদাতা, আমাদের অর্থ আছে, সামর্থ্য আছে, কিন্তু আমাদের কিন্তু অর্থ বা সামর্থ্য থাকলেও আমাদের কিন্তু কৃষিকাজ করে অন্ন বা ধান ফলানোর সামর্থ্য নেই। তাহলে আমরা টাকা দিয়েই ক্ষান্ত, কিন্তু যারা শ্রম দিল, গায়ের রক্ত জল করে ফসল ফলালো, তারাই তো আমাদের প্রকৃত অন্নদাতা, সেই কৃষকরা। তাই আমাদের বোধ করি এই কৃষকদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তাই বলছে এরা সভ্যতার অন্নদাতা, তাই এদের কিন্তু অহংকার করাই স্বাভাবিক যে আমরা অন্নদাতা। আমাদের জীবনে এত বাধা বিপত্তি, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, তারপরেও আমরা অন্নদাতা। নিজের অস্তিত্ব সম্বন্ধে তারা কিন্তু সচেতন, কিন্তু তারা নীরব, তারা আস্ফালন করে না, দম্ভ করে না। তাদের ওই তাদের নিজস্ব যে কি বলবো মানে হুঙ্কার, অহং, বা তাদের যে আত্ম অস্তিত্ব, নিজের যে সত্তা, দন্তেশ্বর তয়তে সত্তা, তার যে বহিঃপ্রকাশ, সেটা তারা নীরবেই করে। আসলে যা কিছু বিরাট তা কিন্তু নীরবই থাকে। দেখো ওই আকাশটা অতি বিরাট, সে কিন্তু নীরবই থাকে। সাময়িক হয়তো সেখানে ঝড় বৃষ্টির শব্দ হয়, কিন্তু আকাশ কিন্তু অতি বিরাট বলেই অমনি করেই নীরব এবং নিঃশব্দ। তাই ওই কৃষকদের আমরা বলতেই পারি ওই আকাশের মতোই অত বিরাট বলেই তারা অমনি করে নীরব অহংকারী। তাহলে কবি এখানে কৃষকদের পক্ষ নিয়েই বলতে চাইছেন যে কৃষককুল সভ্যতার মুখে অন্ন যোগায়, সভ্যতার রথে রশিখানি টেনে নিয়ে যায়, এতৎ সত্ত্বেও তারা কিন্তু নীরব অহংকারী। আশা করি বুঝতে পারলে যে এই জায়গায় কবি কত গভীর তাৎপর্য বুঝিয়েছেন। আমি তো খুব সংক্ষেপেই বললাম। এবার আমি পরের অংশে এগিয়ে যাচ্ছি। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। বলছি গাঁয়ের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। হ্যাঁ প্রশ্ন আছে, তমজিৎ হাত তুলছে প্রশ্ন করবে বলে। হ্যাঁ বলো কি প্রশ্ন? এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এই অংশের তাৎপর্য কি? সবুজ ঘাস কিসের ইশারা পাঠায়? হ্যাঁ তুমি শোনো, আমি বলছি। কি বলছে? গাঁয়ের পাশে মজা নদী 12 মাস, এখানে সূক্ষ্ম বা অন্তর্নিহিত তাৎপর্য। দেখো গাঁয়ে পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, সেই নদী
কি হচ্ছে, যখন বর্ষাকাল তখন তো বৃষ্টি হয়, বর্ষা বাদ দিয়ে দাও, বর্ষা চলে যাওয়ার পরে কি হয়, সেই নদীর জল শুকোতে থাকে। এবং বর্ষা শুরু হয়েছে, আমি কবিতার শুরুতেই বলেছিলাম যে কয়েকদিন মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তাহলে বর্ষা পড়েছে। তার আগে দেখো গ্রীষ্ম ছিল, খটখটে একেবারে, মানে বৃষ্টির ছিটে ফোঁটা নেই, আকাশ থেকে যেন আগুন পড়ছিল। তাহলে সারা বছরে একটু একটু করে তিল তিল করে নদীর জল শুকিয়েছে। তারপরে গ্রীষ্মের দাবদাহে নদীর জল একেবারে প্রায় নিঃশেষিত। ওই নদীর বুকখানায় অল্প পরিমাণ জল রয়েছে, আর নদী তিত্তির করে সরু সুতোর মতো বয়ে চলেছে। ঠিক আছে, সেই রকম অবস্থা হয়েছে নদীর। তাহলে এই গাঁয়ের পাশে মজা নদী 12 মাস। তাহলে মজা নদী কি? নদী তো বুঝলাম, সেই নদীর জল শুকিয়েছে। আর মজা মানে এখানে বুঝতে হবে জল শুকনো, আর সেই সঙ্গে নদীর যে নাব্যতা বা গভীরতা কমে গেছে। মানে নদীতে জল শুকিয়ে গেলে কি হবে, নদীর চর জেগে গেছে, তাহলে একে বলবো আমরা মজা নদী। নদী বর্ষার পরে জল একটু একটু করে হারিয়েছে এবং গ্রীষ্মে একেবারে জলশূন্য, প্রায় শুধু নদীর বুকটুকু জেগে আছে। তাহলে সেই অবস্থায় বর্ষা পেয়েছে, এক পশলা কয়েকদিনের বৃষ্টি পেয়েছে, কয়েক পশলা বৃষ্টির জল সে বুকে ধারণ করেছে। তাহলে তিল তিল করে নদীর জল বাষ্পীভূত হয়েছে। গরমে গ্রীষ্মের দাবদাহে সব জলই প্রায় নদী শুকিয়েছে, অল্প পরিমাণ জল রয়েছে, বুকটুকু জেগে আছে। এই যে নদীর জল শুকিয়েছে একটু একটু করে, আর গাঁয়ের মানুষরা একটু একটু করে ওই নদীর বুকে মানে গরু চড়িয়েছে, ওই নদীর বুকে কৃষিকাজ শুরু করেছে। কারণ নদীর চর জাগলে সেখানে কৃষিকাজ করে গাঁয়ের মানুষরা, কারণ নদীর চর জাগলে সেই নদীর কি বলবো মাটি খুব উর্বর হয়। তাহলে সেমনি করে কি হয়েছে না, গাঁয়ের মানুষরা ওখানে কৃষিকাজ করেছে, তারপরে ওই ভূমিকে গোচারণ ভূমিতে পরিণত করেছে, পশুচারণ ভূমিতে পরিণত করেছে। তাহলে নদীর যেন জায়গা দখল করে নিয়েছে, নদীর বুকখানিতে তারা অধিকার নিজেদের কায়েম করেছে। আর নদী কিন্তু সচেতন যে আমার অধিকার, আমার স্থান তোমরা দখল করে নিয়েছো। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। আর কি হচ্ছে, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। তাহলে কয়েকদিনের মুষলধারে বৃষ্টির জল নদী ধারণ করেছে, বর্ষার প্রথম ফোঁটা নদীর বুকে পড়ছে টপ 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 করে, এবং তারপরে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির জল নদী ধারণ করেছে। নদী যেন বুক পেতে জল ধারণ করছে। কেন? ওই তিল তিল করে বিন্দু বিন্দু জল বাষ্পীভূত হয়েছে, আর নদী ওই তিল তিল করে শক্তি হারা হয়েছে। আর আজকে সময় এসেছে, আজকে অনুকূল পরিস্থিতি এসেছে, নদীকে অমনি করে তিল তিল করে নিজের শক্তি, হারানো শক্তি আবার পুনরুদ্ধার করতে হবে। তাই নদী বুক পেতে আকাশের দিকে জল ধারণ করেছে, বর্ষার জল ধারণ করেছে। প্রথম বর্ষার যে জলের বিন্দুটি নদীর বুকে পড়েছে সেটিও সে ধারণ করেছে। সে অপেক্ষায় ছিল দীর্ঘ 10 মাস, আবার কবে আকাশে কালো মেঘ জমবে, আবার বৃষ্টির ফোঁটা তার বুকে পড়বে এবং অঝোর ধারায় বৃষ্টির জলে সে পরিপূর্ণ হয়ে যাবে। সে তার হারানো অধিকার আবার ফিরে পাবে। কিভাবে? বলছে বর্ষার জল ধারণ করেছে। তাহলে ওই কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে নদীর জল যতটা পরিমাণ ছিল তা থেকে একটু বেড়েছে, যদি এইটুকু থাকে তার থেকে একটু বেড়েছে। তাহলে কয়েকদিনের জলের ছোঁয়ায় নদী যেখান দিয়ে বইছিল, যতটা পরিমাণে জল নিয়ে বইছিল তার একেবারে কিনারে কিনারে একটু জল বেড়েছে, এবং সেই জলের ছোঁয়ায়, বর্ষার জলের ছোঁয়ায় সেই কিনারের কচি ঘাস জন্মেছে, সেই কিনারে কচি ঘাস জন্মেছে। এবং সেই কচি ঘাস ওই গায়ের মানুষ কি করেছে, কেটে নিয়ে গেছে গোয়ালে, কি গোখাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে ব্যবহার করবে। তাহলে নদীর বুকে চর জায়গাতে সেখানে ওই কিছু ঘাস ছিল, সেই ঘাস তারা কেটে কেটে নিয়ে যেত, কিন্তু সেই ঘাস ছিল তামাটে হলদেটে, কারণ জলের ছোঁয়া নেই। আর সেই ঘাস কাটতে এসে তার মধ্যে অল্প পরিমাণ সবুজ ঘাস চলে গেছে কৃষকের নিজের অজান্তেই। তাহলে গোয়ালে পৌঁছে গেছে ওই তামাটে বা ওই মৃতপ্রায় ঘাসের সঙ্গে, বর্ণহীন বিবর্ণ ঘাসের সঙ্গে অল্প পরিমাণ সবুজ ঘাস। এ যেন নদী ইশারা বা সংকেত পাঠাচ্ছে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। সবুজ ঘাস নদী যেন ইশারা বা সংকেত হিসাবে গোয়ালে পাঠিয়ে দিল। এ গ্রাম নতুন সবুজ থাকলো। কিসের সংকেত বা ইশারা? নদী যেন ইশারা পাঠাচ্ছে গাঁয়ের ওই কৃষককুলকে, গাঁয়ের মানুষদের, দেখো যেমনি করে তিল তিল করে আমার বুকের জল সব নিঃশেষিত হয়েছিল প্রায়, আমি কিন্তু অপেক্ষায় ছিলাম, দীর্ঘ 10 মাসের প্রতীক্ষা আমি অপেক্ষায় ছিলাম। কবে আবার বর্ষা আসবে, কবে আবার অনুকূল পরিবেশ ও পরিস্থিতি হবে। আমি তিল তিল করে আমার শক্তি সঞ্চয় করেছি, তিল তিল করে আমার শক্তি পুঞ্জীভূত করেছি, এবং এমনি করে আমার শক্তি এখনো আমি বাড়িয়ে চলেছি। তাই তোমরা কেন পারবে না? কি বলছেন এখানে? দেখো দুর্ভিক্ষ এসেছে, ঘরে অন্ন নেই,
আরও অত্যাচার আছে। ফসল ফলিয়েছে হয়তো ভালো করে, জমিদার জোরদার কেটে নিয়ে গেছে। কেন গায়ের মানুষ ফসল ফলানোর জন্যে ওই বীজ কেনার জন্যে জোরদার জমিদারের কাছ থেকে তারা কি করে, ওই টাকা ধার করে নিয়ে আসে এবং তার সেই টাকা শোধ দিতে পারে না, সুদের পর সুদ জমতে থাকে, সেই ঋণ আর শোধ হয় না, বংশ পরম্পরায় সেই ঋণ চলতে থাকে এবং জমিদার জোরদার কি হয়, ফসল ফলার পরে সেই ফসল জোর করে অত্যাচার করে কেটে নিয়ে যায়। তাহলে দেখো তোমাদের উপরে প্রকৃতির মার এসেছে, মানুষের মার, জমিদার জোরদারের মার, অত্যাচার। তাই কি হয়েছে, আজ সময় এসেছে বর্ষায় নদীতে প্লাবন ডাকবে, জল উপচে পড়বে এবং গায়ের মানুষরা বাধ্য হবে যে জমিতে তারা কৃষিকাজ করেছে, যে জমিকে তারা পশুচারণ ভূমি বানিয়েছে, সেই জমি ত্যাগ করতে। তাই কি বলছেন এখানে কবি, যে সবুজ অল্প পরিমাণ, সামান্য পরিমাণ ওই সবুজ ঘাস নদী এখানে সংকেত বা ইশারা রূপে পাঠিয়ে দিল কোথায়, ওই কৃষকের গোয়ালে। আর কি বলছে, কৃষকরা কিন্তু সেই মৃতপ্রায় ঘাসের মধ্যে, সেই তামাটে বা হলদেটে ঘাসের মধ্যে সবুজ ঘাস দেখতে পেয়ে বুঝতে পারলো, নদীর এই ইশারা বা সংকেত তারা বুঝতে পারলো। যেমন করে বর্ষার জলের ছোঁয়ায় পুরনো শক্তি, হারানো শক্তিকে নদী তিল তিল করে সঞ্চয় করে তার শক্তি বৃদ্ধি করছে এই সময়। আর বর্ষার ইঙ্গিত পাওয়াতে কৃষকরা এটাও বুঝলো যে বর্ষার জলের ছোঁয়াতেই এই ঘাসেরা সবুজ হয়ে যদি উঠতে পারে, তাহলে আমার ওই শুকনো খটখটে মাঠও যদি কৃষিকাজ করে সবুজ হয়ে উঠবে, এই ইঙ্গিতও রয়েছে। তাহলে দুটি ইঙ্গিত, একটা হচ্ছে বর্ষার জলের ছোঁয়ায় এই নদীর পাড়ের ঘাস, কচি সবুজ ঘাস যদি জন্মায়, তাহলে এই হচ্ছে কৃষিকাজের মোক্ষম সময়, আমাদের কৃষিকাজে লেগে পড়তে হবে, ওই শুকনো খটখটে মাঠে নাঙল দিয়ে আমাদের বীজ ছড়াতে হবে এবং ধান চাষ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে যেন নদী সবুজ ঘাস গোয়ালে পাঠিয়ে গ্রামবাসীকে ইশারা দিচ্ছে যে এই তো সময়, তোমরাও তিল তিল করে আমার মতো নিজেদের শক্তি বৃদ্ধি করো এবং এমনি করে কৃষিকাজে লেগে পড়ো এবং নিজেরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে নিজেদের ফসল রক্ষার অঙ্গীকার করো। যেমনি করে আমি আমার হারানো শক্তি, হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হয়েছি, তোমরাও তেমনটি করো। তাহলে নদীর এই সবুজ সংকেত, সবুজ ইশারা বুঝতে পেরে গ্রামবাসী কি করলো, কৃষিকাজে নেমে পড়লো। তারা কি করলো, একেবারে লাঙ্গল নিয়ে সোজা মাঠে চলে গেল, কৃষিকাজে লেগে পড়লো। আর অচিরেই, অল্প সময়ের ব্যবধানেই এই গোটা গ্রামখানি সবুজে সবুজ হয়ে গেল। দেখে যেন মনে হচ্ছে কবির কি না, গ্রামখানি যেন সবুজ ঘাগরা পড়েছে। কি বলছে, এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, এ যেন নতুন সবুজ ঘাগরা। দেখবে বালিকারা, বাচ্চা মেয়েরা ফ্রক পরে, দেখবে গোল ঘের দেওয়া ফ্রক, তাকে বলে ঘাগরা। তাই কি বলছে, এ গাঁয়ের লোকেরা কি বলছে, এমন করে কৃষিকাজ করলো যে মনে হলো গোটা গ্রামখানা সবুজ হয়ে গেছে, আর দেখে মনে হলো যেন এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়েছে। এবার আমি পরের অংশটা ব্যাখ্যা করছি। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। রাত্রি আসছে, সন্ধ্যা হয়েছে, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা হয়েছে, একটু পরে রাত্রি ঘনিয়ে আসছে। সন্ধ্যাবেলা গাঁয়ের কুলবধূরা কি করে, তুলসী মঞ্চে শাঁখ বাজায়, রাত্রিকে স্বাগত জানায় শাঁখ বাজিয়ে। শঙ্খ হচ্ছে মঙ্গলধ্বনি, মঙ্গলধ্বনি করে রাত্রিকেও স্বাগত জানাচ্ছি। তাহলে এখানে বুঝতে হবে, রাত্রি মানে এমনি তো রাত্রি, সূর্য অস্ত যাওয়া, কিন্তু সেই সঙ্গে কৃষকদের জীবনে এই দুর্ভিক্ষের কালো রাত্রি, অনাহারের কালো রাত্রি, নানা রকম অত্যাচার অবিচারের কালো রাত্রি, নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা প্রতিবন্ধকতার কালো রাত্রি, এই সব কিছুকে রাত্রি শব্দ দিয়ে বোঝাচ্ছে। তাহলে জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই রাতির আঁধার ঘনিয়ে আসুক না কেন, কৃষককুল ভয় পায় না, তাকে তারা সহজভাবে গ্রহণ করে, তাকে তারা জীবনের সত্য বলেই জানে। সত্যকে যেমন অস্বীকার করা যায় না, জীবনের এই অন্ধকারকেও অস্বীকার করা যায় না। তাই গ্রামবাসীরা যেন শাঁখ বাজিয়ে অমনি করে রাত্রিকে বরণ করছে। তোমরা তো আমাকে সবসময় প্রশ্ন করো, এবার আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? যারা আমার সঙ্গে রয়েছে আর যারা স্ক্রিনের ওপরে আছো তারাও কিন্তু উত্তর দেবে, আমি হয়তো শুনতে পারবো না, মনে মনে উত্তর দেবে, ঠিক আছে? দেখো উত্তরটা তোমার সঙ্গে আমার মেলে কিনা। সন্ধ্যা ঘনিয়ে আসছে আর কৃষকরা কৃষিকাজ ছেড়ে ঘরে ফিরছে। আলপথ, ধরো দুজনের জমি কি করে, এমনি করে আল দিয়ে আটকানো থাকে, দুটো জমির মধ্যেখানে কি থাকে, কিছু পরিমাণ মাটি উঁচু করা থাকে। এই জমিটা চারিধারে একটু করে মাটি উঁচু করা, ওই জমিটাও একটুখানি উঁচু করা, আর মধ্যেখানে কি হয়, একটা নর্দমা মতো হয়ে যায়, গর্ত মতো হয়ে যায় সরু, সেইখান দিকে জল অতিবাহিত হয়। চাষের জল এক জমি থেকে আরেক জমিতে যায়, আর ওই আলের এ পাশে আর ও পাশে পা দিয়ে দিয়ে কি হয়, কৃষকরা
মাঠে যায় এবং মাঠ থেকে ঘরে ফেরে। তাই আল পথ দিয়ে কোনো কৃষক ফিরছে, বুড়ো বটতলা দিয়েও কোনো কৃষক ফিরছে, মানে একে একে যে যার ঘরে ফিরছে, কেউ বুড়ো বটতলায়, কেউ আলপথে। বলছি এবার কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। কে কাকে ডাকে? যে পারবে হাত তোলো দেখি। হ্যাঁ, মানব হাত তুলছে। হ্যাঁ বলো। আলপথ আর বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। আপাতত তুমি যে উত্তর দিয়েছো সেটা ঠিক মনে হচ্ছে, যে আলপথ বুড়ো বটতলাকে ডাকে বা বুড়ো বটতলা আলপথকে ডাকে, পরস্পরকে ডাকে বলেছে। কিন্তু এই অর্থ বুঝলে কবিতার তাৎপর্য কিন্তু বোঝা যাবে না, অতি সরল। আচ্ছা আমাকে বলো তো, আলপথ আর বটতলা একে অপরকে ডাকতে পারে? তারা তো জড় পদার্থ, তারা ডাকতে পারে না, তাহলে কে ডাকে? একটু আগে আমি কিন্তু উত্তরের ইঙ্গিত দিয়েছি যে কৃষকরা কৃষিকাজ ছেড়ে ঘরে ফিরছে, কেউ আছে আলপথ দিয়ে, আলপথে দাঁড়িয়ে আসে, দাঁড়িয়ে মানে হাঁটছে, আলপথ দিয়ে হাঁটছে, কেউ তখন হাঁটতে হাঁটতে বুড়ো বটতলায় পৌঁছে গেছে। ইঙ্গিত দিয়ে দিলাম, কে বলবে এবার দেখি সঠিক উত্তরটি কে বলবে? হ্যাঁ দেবমাল্য বলো দেখি। কৃষকরা মাঠের কাজ শেষে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরছিল, কেউ তখন আলপথে, কেউ বা বুড়ো বটতলায়। এই কৃষকরা একে অপরকে ডাকে। হ্যাঁ দেবমাল্য একদম ঠিক বলেছে, এই কৃষকরা একে অপরকে ডাকে। তাহলে যে কৃষক আলপথে আছে আর আরেক কৃষক বুড়ো বটতলায় আছে, এই কৃষকেরা একে অপরকে ডাকে। কি বলে ডেকে? সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। তারা যেন হেঁকে বা ডেকে একে অপরকে বলে, ও ভাই সাঁঝের বেলা এসো বটতলায়, মিটিং আছে। কিসের মিটিং, কিসের আলোচনা? না গ্রামে দুর্ভিক্ষ হয়ে গেছে, জমিদার জোরদার তাদের দেনার দায়ে ফসল জোর করে কেটে নিয়ে যাবে, যেমন প্রতিবারই কেটে নিয়ে যায়। এবছর তারা কিন্তু সন্ধ্যাবেলায় ওই ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফিরে আসবে। তারা সন্ধ্যাবেলায় এসে তারা একসঙ্গে জমায়েত হয়ে জনমত গড়ে তুলবে। তারা যে কোনো মূল্যে এই ফসল তারা জমিদার জোরদারের ঘরে নিয়ে যেতে দেবে না। এবার প্রকৃতি সদয় হয়েছে, এবার সবুজ ফসলে মাঠ একেবারে হেলে দুলে উঠেছে, তাহলে গোটা গ্রামখানা সবুজে সবুজ হয়ে গেছে। তারা সবুজ বিপ্লব করে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে সবুজ বিপ্লব করে দিয়েছে। ওই রকমভাবে রুক্ষ মাটির বুকে তারা সবুজ বিপ্লব ঘটিয়েছে। তাহলে এই ফসল যখন পাকবে, তারা যদি ঘরে নিতে পারে তাদের সুদিন আসবে। তাই তারা সন্ধ্যাবেলায় একসঙ্গে সেই বটতলায় জমায়েত হয়ে জড়ো হয়ে জনমত গড়ে তোলে। তারা যে কোনো মূল্যে প্রাণের বিনিময় হলেও তারা এই ফসল রক্ষা করবে। জমিদার জোরদারের হাতে কিছুতেই এই ফসল যেতে দেবে না। তাই এই জনমত গড়ে তুলবে, এই আলোচনা করবে, মিটিং করবে বলেই তারা একে অপরকে হেঁকে বলছে যে তাড়াতাড়ি চলে এসো এই বটতলায়, এখানে আলোচনা হবে, অন্যদেরও বলে দিও। তাই ওই আলপথে থাকা কৃষক আর বটতলায় থাকা কৃষক একে অপরকে হেঁকে বা ডেকে যেন কথাগুলি বলছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এবার আমি পরের অংশে এগিয়ে যাচ্ছি। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, দুর্ভিক্ষ মানে ফসল না হওয়া, অজন্মা মানে একে বলবো আকাল। তাহলে দুর্ভিক্ষের প্রতিশব্দ পেলাম আকাল। দুর্ভিক্ষ বা আকাল কি? ফসল না ফলা, একে বলি আমরা অজন্মা। দেখো খরা হলে পরে ফসল হয় না, বন্যা হলে ফসল হয় না, আর এটাকে আমরা অজন্মা বলতে পারি, বা কোনো অজ্ঞাত কারণে অজন্মা ফসল না ফলতে পারে। তাহলে ফসল না ফলা, এর ফলে কি হয়? খাদ্যের সংকট দেখা দেয়, একে বলে দুর্ভিক্ষ বা আকাল। সেই সময় মানুষ হাহাকার করে এক মুঠো অন্নের জন্যে। মানুষ দুয়ারে দুয়ারে ফ্যান চেয়ে বেড়ায়। দেখবে ভাত রান্নার পরে দেখবে বাড়িতে, প্রত্যেকের বাড়ি থেকে মাকে জিজ্ঞেস করবে, মা কি কিন্তু কি করেন? ভাতের মার বা ফ্যানটা এমনি করে হাঁড়িতে গেলে ঝরিয়ে ফেলে দেন। সেই ফেলে দেওয়া ফ্যানই তারা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, যে মাগো একটু ফ্যান দাও। ওই ফ্যান খেয়েই তারা জীবন ধারণ করবে। কেন? তাতে ওই ভাতের নির্যাস আছে, যেটা আমরা ফেলে দিই। তাহলে যেটা আমরা ফেলে দিই সেটাও মানুষ পাচ্ছিল না, ফ্যানও তখন পাচ্ছিল না। তার কারণ মানুষ তখন ওই ফ্যানটাও খেয়ে নিত, বা ভাতে মাঠ ঝরাতো না। ওই মাঠটা ঝরিয়ে দিলে ভাতের পরিমাণ একটু কমে যায়। তাহলে কি করতো? মানুষের এমন আকাল এসেছিল, মানুষ দুয়ারে দুয়ারে ফ্যান চেয়ে ফিরত। তাই বলছে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে। দেখো আঁচল, হ্যাঁ দেখতে পাচ্ছি প্রশ্ন আছে, শুভ প্রশ্ন করছে। হ্যাঁ বলো তোমার প্রশ্ন। এখানে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে কথার অর্থ কি? হ্যাঁ তুমি শুনতে থাকো, আমি বলছি। দেখো আঁচল, মায়ের আঁচল, মায়ের আঁচল তলে শিশু কিন্তু সুরক্ষিত। শিশু যতক্ষণ মায়ের আঁচল তলে আছে ততক্ষণ তার বিপদের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখানে কবি বলছে দুর্ভিক্ষের আঁচল তলে।
তাহলে আঁচলের তলে তো সুরক্ষিত থাকে মানুষ, কিন্তু এখানে বুঝতে হবে এই আঁচল সুরক্ষার আঁচল নয়, মায়ের আঁচল সুরক্ষার আঁচল, এই আঁচল বিপদের আঁচল। মায়ের দেখো শিশুর সঙ্গে মায়ের আঁচল ওতপ্রোতভাবে জড়িত। শিশুর মাথায় যেন সবসময় মায়ের আঁচলখানি থাকে, মায়ের স্নেহ ভালোবাসা মমতার আঁচলখানি থাকে, কিন্তু এখানে কিন্তু গাঁয়ের মানুষদের মাথায় যেন অমনি করে আঁচল আছে, দুর্ভিক্ষের আঁচল, যে আঁচল থেকে তাদের মুক্তি নেই। তাহলে মায়ের আঁচলে শিশুর যেন মুক্তির ঠিকানা, কিন্তু এখানে দুর্ভিক্ষের আঁচল তলে গাঁয়ের মানুষদের যেন দুর্দশার ঠিকানা, চরম দুর্দিনের ঠিকানা। তাহলে এখানে আঁচল শব্দটি মানে একটি প্রতিকূল পরিস্থিতি বোঝানোর জন্য কবি ব্যবহার করছেন। তাহলে মায়ের আঁচল তলে সুরক্ষা বোঝাচ্ছে, কিন্তু এখানে দুর্ভিক্ষের আঁচল তলে মানুষের জীবনে দুঃখ দুর্দশাটা বোঝাচ্ছে। সেই জন্য বলছে আঁচল। আঁচল, মায়ের আঁচল থেকে শিশুর যেমন মুক্তি নেই, ঠিক তেমনি এর বিপরীত দিকে, এর প্রতিকূল পরিস্থিতিতে ওই দুর্ভিক্ষের আঁচল থেকেও গায়ের মানুষের মুক্তি নেই। দেখো, দুর্ভিক্ষ প্রাকৃতিক কারণে হতে পারে, আগেই বললাম যে খরার কারণে ফসল না ফলতে পারে, অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হতে পারে, অন্য কোনো অজ্ঞাত কারণে কোনো ধরো ফসলে কোনো কি বলবো রোগবালাই দেখা দিল, সেই কারণে ফসল না ফলতে পারে। আবার যে বছর ফসল খুব সুন্দর ফলে, সেই বছরও জমিদার জোদ্দার ওই দেনার দায়ে, বংশ পরম্পরায় চলে যাওয়া দেনার দায়ে, যে দেনা কোনোদিন শোধ হয় না, ফসল কেটে নিয়ে যায়। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে, ওই এক অর্থে দুর্ভিক্ষই মানে তাদের অন্ন না থাকা, যে কোনো কারণেই হোক না কেন তাদের ঘর সবসময় নিরন্ন, অন্নের অভাব এবং হাহাকার দুমুঠো অন্নের জন্যে, তাই দুর্ভিক্ষের আঁচল বলছেন। তাহলে দুর্ভিক্ষ গত বছর হয়ে গেছে, আমরা এরপরেই তার ইঙ্গিত পাবো, কবি বলছেন তাহলে দুর্ভিক্ষ গত বছর হয়ে গেছে, ঘরে অন্ন নেই, দানা পানি নেই, মানুষ নিরন্ন অসহায়, কোনো মতে শাক পাতা খেয়ে তারা বেঁচে আছে। তারপরেও নদীর পাঠানো সবুজ ইশারা, সবুজ সংকেত বুঝতে পেরে, জীবনের সংকেত বুঝতে, সবুজ মানে এখানে জীবনের প্রতীক, জীবনের সংকেত বুঝতে পেরে তারা কিন্তু কৃষিকাজে নেমে পড়েছে, ওই আশায় বাঁচে চাষা নেমে পড়েছে। এবং কি বলছে, গ্রামের লোক আজও সব কাজ করে, সবাই সব কাজ করে, তাহলে কাজে তারা কিন্তু ক্ষান্ত দেয়নি, কাজ তারা করে চলেছে। আসলে সভ্যতার রথ তাদের টেনে নিয়ে যেতেই হবে। ওই বলেছিলাম দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা, বাঁশ যেমনি করে কেটে নিয়ে গেলেও বাঁশের কোনো ক্ষয় নেই। তাহলে অনাহারে, দুর্ভিক্ষে, অসুখে কৃষকের মৃত্যু হলেও, ওই ম্যালেরিয়ায় মৃত্যু হলে, অনাহারে মৃত্যু হলেও কৃষকের মৃত্যু হয়, কিন্তু কৃষকের মৃত্যু নেই। বংশ পরম্পরায় কৃষকরা কৃষিকাজ করে চলে। তাই বলছে এই গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়। তাহলে কৃষকের বাড়ির বউরা, কৃষক বধূরা কি করছে, ঢেঁকি এমনি করে কাঠের একটি দণ্ড থাকে, আর তার মাথায় এমনি করে একটি হাতল থাকে, আর এইখানে তারা এমনি করে পাড় দেয়, এমনি করে একজন পাড় দেয়, আর নিচে একটা গর্ত থাকে, সেখানে ধান দেওয়া থাকে, আর এটা এমনি করে গিয়ে আঘাত করে, আর কি হয় না ধান ভেঙে যায়, একে বলে ধান ভানা, ধান ভেঙে যায়, তা থেকে চাল বেরিয়ে আসে। ঠিক আছে, তোমরা চিত্রে দেখো, আমি দেখাচ্ছি, চিত্র দেখতে থাকো, আমি পড়াচ্ছি। কি বলছে, কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে। তাহলে সন্ধ্যা হয়েছে, আধার ঘনিয়ে আসছে, শঙ্খ বেজেছে, আর দ্বীপ জ্বলেছে। এ দ্বীপ রাত্রির অন্ধকার কিছুটা হলেও দূর করবে। এ দ্বীপ শুধু ওই আলোর দ্বীপ না, এই জন্য আশার দ্বীপ। কৃষককুল আশায় বুক বেঁধেছে, তারা নদীর পাঠানো সবুজ সংকেত বুঝতে পেরে গোটা গ্রামখানিকে সবুজ বিপ্লবে সম্পন্ন করেছে। এবার তারা কি করবে, তারা আরও একটি বিপ্লব সম্পন্ন করতে যাচ্ছে। শেষ বেলায় গিয়ে আমরা তার ইঙ্গিত পাবো। এবার তারা কি করবে, এবার তারা সুবর্ণ যুগে পা রাখবে, সেটা আমি শেষে গিয়ে বলছি। প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে, তাহলে প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে বললাম যে এটা আশার প্রদীপ। এই দুর্ভিক্ষ সত্ত্বেও, অনাহার সত্ত্বেও, এত অকাল মৃত্যু সত্ত্বেও তারা কিন্তু আশার প্রদীপখানি জ্বালিয়ে রেখেছে। হয়তোবা প্রদীপে তেল নেই, টিম করে চলছে, কিন্তু আশার কোনো ঘাটতি বা খামতি নেই। তাই এই দ্বীপ হচ্ছে আশার প্রদীপ। তাহলে আশা করি এখানে বুঝতে পারলে। এবার পরের অংশে যাচ্ছি। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে। রাত্রি হয়েছে, সন্ধ্যাবেলায় বারান্দায় বসে, দাওয়ায় মানে বারান্দায় বসে, ওই মেঠো বারান্দা, অন্ধকারের মধ্যে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। অন্ধকারে কেন, দ্বীপ জ্বলেছে, ওই কুপিখানি জ্বলেছে, ওই একটু আলোই সম্বল, তাই দাওয়াতে অন্ধকার, ঘরে দীপখানি জ্বলছে, দাওয়াতে অন্ধকারাচ্ছন্নই প্রায়। ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। আমরা যেরকম ছেলেবেলা ঠাকুমার কাছে গল্প শুনতে চাইতাম, এখানে নাতনিও শুনতে চেয়েছে। শোনাচ্ছে কি, আকালের গল্প, ওই দুর্ভিক্ষের গল্প। গত বছর আকাল হয়েছে, এই আকাল দুর্ভিক্ষের কারণে কি করে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে একে একে দুমুঠো অন্নের জন্য হাহাকার করতে করতে গ্রাম ছেড়ে চলে গেছে। এই গ্রামে তো অন্ন নেই, হাহাকার অন্নের জন্যে। যদি বা অন্য গায়ে গিয়ে দুমুঠো অন্ন পায়, যদি বা শহরে গিয়ে দুমুঠো অন্ন পায়, তারা চলে গেছে কোথায় না কোথায় দিশেহারা,
অনেক লোক চলে গেছে। কিছু লোক মাটি আঁকড়ে পড়েছিল যে এই ভিটেই আমার সার। তারা এই কৃষকরা, এই মুটে মজদুর পরিবার যারা কাজ করে খায় সব সময়, অনেক পরিবার চলে গেছে। তারা দিশেহারা, মানে তাদের দিক ঠিক নেই, কোথায় যাবে, উদ্দেশ্যহীনভাবে গেছে দুমুঠো অন্যের আশায়। তাদের কেউ বা ফিরে এসেছে, কেউ বা আসেনি। কোথায় গেছে তারা, তাদের কোনো খোঁজ খবর নেই। কেমন করে লোক সে আকালেতে গতবারে চলে গেল, লোক দিশেহারা, দিশেহারা হয়ে, দিকহারা হয়ে নানান দিকে চলে গেছে। একটু প্রশ্ন আছে, হ্যাঁ বলো। ঠাকুমা নাতনিকে আকালের গল্প শোনায় কেন? হ্যাঁ দীপায়ন, তুমি শুনতে থাকো, আমি উত্তর দিচ্ছি। যে ঠাকুমা নাতনিকে আকালের গল্প শোনায় কেন? দেখো, আকাল এমনি করে মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে যে ঠাকুমার গল্পের ঝুলিতেও তা যেন ছাপ ফেলেছে। দেখো, ঠাকুমার গল্পের ঝুলিতে থাকে রাজকন্যা, রাজপুত্তুর, তেপান্তরের মাঠ, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, এই রূপকথার গল্প। কিন্তু সেসব রূপকথার গল্প ছাপিয়ে আকালের গল্প ঠাঁই করে নিয়েছে। দেখো, জীবন যখন গভীরভাবে কোনো কিছুর উপরে ছাপ ফেলে তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। তাহলে আকাল বা দুর্ভিক্ষ, অনাহার, মৃত্যু এমন করে মানুষের জনজীবনে ছাপ ফেলেছে যে ঠাকুরমার ঝুলিতে, গল্পের ঝুলিতেও আকাল জায়গা করে নিয়েছে। তাহলে এখানে বুঝতে হবে আকাল কতটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। তাই জন্য ঠাকুরমা নাতনিকে কোনো রূপকথার গল্প না শুনিয়ে শোনাচ্ছে আকালের গল্প। এবার পরের অংশে যাচ্ছি। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার, কুমোর, তাঁতি তারা কাজে জোটে। কি বলছে এখানে? সকাল ঘোষিত পাখির গানে কামার, কুমোর, তাঁতি তার কাজে জোটে। সকাল ঘোষিত পাখির গানে। এত দুর্ভিক্ষের পরেও, অনাহারের পরেও, মৃত্যুর পরেও, এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বঞ্চনার পরেও কি হয়েছে? গ্রামের সকাল হয় পাখির গানে, পাখির ডাকে। ভোরবেলা পাখিরা ডাকে, ফুল ফুটে ওঠে। আমরা পড়েছিলাম এর আগের কবিতাতে। তাই কি বলছে? যে গ্রামে সকাল ঘোষিত হয় পাখির গানে। পাখি যেন তার কলতানে, তার কলগানে সকালের ঘোষণা করে, সকাল হয়েছে, উঠে পড়ো, কাজে লেগে পড়তে হবে। আর এই পাখির এই দিনের সূচনা, এই ঘোষণা শুনেই গাঁয়ের লোকেরা কী করে? কাজে নেমে পড়ে। ওই যে বলেছিলাম এখানে ঘড়ির কাঁটা মেপে চলে না, এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ চলে। তাহলে যেই ভোরের আলো ফোটে পাখিরা প্রাকৃতিকভাবে ডেকে ওঠে, গেয়ে ওঠে, যেন গ্রামবাসীকে তারা সকালের ঘোষণা করে, এবং সেই ঘোষণা শুনেই তারা কাজে লেগে পড়ে। কবি বলছেন, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। সারাটা দুপুর কী করছে? কৃষক কৃষিকাজ করছে, সকাল থেকেই সে কৃষিকাজ করছে। আশেপাশের জমিতে অনেক কৃষক একসাথে কাজ করছে। এবার কৃষিকাজের নানা রকম অঙ্গ থাকে, এক একজন এক এক রকম কাজ করছে। সেই দুপুরবেলাতে যখন চারিদিকে একটু নিস্তব্ধ হয়ে যায়, সেই সময়তে এই কৃষিকাজের শব্দগুলো একটু প্রকট হয়ে ওঠে। এই বিভিন্ন কৃষকের বিভিন্ন রকম কাজের বিভিন্ন রকম শব্দ মিলেমিশে একাকার হয়ে একটা মিশ্র শব্দের সৃষ্টি করেছে। সেই শব্দের সঙ্গে কি বলছেন? একটানা আর বিচিত্র ধ্বনি, এক টানা হয়ে যাচ্ছে, মানে বিরামহীনভাবে হয়ে যাচ্ছে, একটা বিচিত্র ধ্বনি ওঠে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রশ্ন আছে। অহন প্রশ্নের জন্য হাত তুলছে। হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। এই বিচিত্র ধ্বনি কিসের? হ্যাঁ, তুমি শুনতে থাকো, আমি উত্তর দিচ্ছি। এখানে কবি কি বলছেন? ওই যে কৃষকদের নানা রকম কাজের শব্দ, সেই কাজের শব্দ ছাপিয়ে যেন আরেকটি শব্দ কৃষকের কানে বাজছে। সেটা হচ্ছে হর্ষ উল্লাস ধ্বনি, হর্ষধ্বনি, মূর্ধন্যস্বরে। যে কিসের, কেন হর্ষ বা আনন্দধ্বনি? কেন? ওই নানা রকম কাজের শব্দ মিশ্রিত হয়ে একটা যে মিশ্র শব্দ, তার সাথে হর্ষ উল্লাসের ধ্বনি কৃষক যেন শুনতে পাচ্ছে। কি? এই যে সবুজ বিপ্লব হয়েছে, এই সবুজ বিপ্লবের ফলে এই মাঠের ফসল সোনালি রং ধরবে, সেই ফসল পাকবে, সেই ফসল ঘরে তুলে নিয়ে গেলে কি হবে? তাদের সুদিন আসবে, সুবর্ণ যুগে তারা পা রাখবে। সুবর্ণ যুগ এমন একটা যুগ, যে যুগে, যে সময়ে কোনো অভাব, অনটন, দারিদ্রতা থাকবে না কৃষকের জীবনে। তাই
বলছে যে বিচিত্র ধ্বনি ওঠে। কৃষক ওই সবুজ মাঠ দেখে ওই কাজের শব্দের সঙ্গে সঙ্গে তারা যেন একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, যেন ভবিষ্যৎ থেকে ওই হর্ষ উল্লাস ধ্বনি সেই তাদের মিশ্রিত শব্দের সঙ্গে যেন মিশে যাচ্ছে। তাহলে এখানে কৃষক যেন কান পেতে আগামী দিনের হর্ষ উল্লাস ধ্বনি শুনতে পাচ্ছে, যে তার বাড়িতে আনন্দের মানে মানে হর্ষ উল্লাস হচ্ছে, যে এত ধান ঘরে এসেছে, পেট ভরে তারা খেতে পাবে, বাড়ির পরিবারের পরিজনেরা আনন্দিত, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওই কৃষিকাজের নানা রকম মিশ্রিত শব্দ ছাপিয়েও কৃষকের কানে বাজছে আগামী দিনের সুবর্ণ যুগের হর্ষ উল্লাস ধ্বনি। এইটিকেই কবি বিচিত্র ধ্বনি বলছেন। আশা করি অহন তুমি বুঝতে পেরেছ। এবার আমি পরের অংশে এগিয়ে যাব। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। কি বলছেন কবি? কৃষক বধূ জল আনতে যাচ্ছিল ঘোমটা দিয়ে, গায়ের বধূর অমনি করেই চলে। হঠাৎ সে ঘোমটার আড়াল থেকেই দেখে নিল যে ওই সবুজ ধান সোনালি রং ধরেছে, মানে ধান পেকেছে। তারপরে কি বলছে? সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। আমি দেখছি প্রশ্ন আছে, তমজিৎ হাত তুলছে প্রশ্ন করবে বলে। হ্যাঁ বলো, কি প্রশ্ন? আমি উত্তর দেব। কবি বলেছেন সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। স্যার, সবুজ ফসলে কিভাবে সুবর্ণ যুগ আসে? তমজিৎ শুনতে থাকো, আমি উত্তর দিচ্ছি। কবি বলছেন সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। কুলবধূ দেখে নিল, গ্রাম্যবধূ দেখে নিল যে সবুজ ধান সোনার রং ধরেছে, সোনালি হয়েছে, মানে ধান পেকেছে। এবার সময় হয়েছে ধান কাটার, ফসল ঘরে তোলার। তাহলে এই সোনার ফসল যদি ঘরে ওঠে তাদের সুদিন আসবে, সে যুগ হবে সুবর্ণ যুগ। কোনো অভাব অনটন দারিদ্রতা তাদের ঘরে আর থাকবে না। দুর্ভিক্ষের কালো ছায়া মুছে যাবে, পেট পুড়ে খেতে পাবে, শান্তিতে ঘুমোতে পাবে। এমনি এমনি আর কি। কি বলছেন তাহলে? যে ওই যে দেখো তারা সবুজ ফসল চাষ করেছিল, তাহলে গোটা গ্রামখানাকে সবুজে সবুজ করে দিয়েছিল। দুর্ভিক্ষের আঁচল ছিন্ন ভিন্ন করে তারা আশায় ভর করে নদীর সবুজ সংকেত বা ইশারা বুঝতে পেরে মাঠে গিয়েছিল, কৃষিকাজে নেমেছিল। গোটা গ্রামখানাকে সবুজে সবুজ করে দিয়েছিল, সবুজ বিপ্লব সম্পন্ন করেছিল। তারা বুড়ো বটতলায় জমায়েত হয়ে জনমত গড়েছিল, যে কোনো মূল্যে তারা এই সবুজ ফসলকে রক্ষা করবে, জমিদার জোরদারকে কেটে নিয়ে যেতে দেবে না, প্রাণের বিনিময়ে হলেও এই ফসল রক্ষা করবে। আজকে সেই দিন এসেছে, এই তাদের শ্রম আজকে কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়েছে। আজকে এই সোনার ধান তারা ঘরে নিয়ে যাবে, আর সোনার ফসল ঘরে তুললেই তারা সুবর্ণ যুগে পা রাখবে। সুবর্ণ যুগ এমন যুগ যে যুগে কোনো অভাব নেই, দারিদ্র নেই, মানে অত্যাচার নেই, কিছুই নেই। তাহলে সুবর্ণ যুগে মানুষ সকলে সুখে শান্তিতে পেট পুড়ে খেয়ে শান্তিতে ঘুমোতে পারবে। তাহলে সুবর্ণ যুগ বলতে কবি এমন একটা দিনের কথা বলছেন। তাহলে সুকান্ত তার এই কবিতার মধ্য দিয়ে কি করছেন? একটা বিপ্লবকে সম্পন্ন করছেন। দেখো এই বিপ্লবের দুটো অংশ। একটা অংশ হচ্ছে, দেখো একটা পটভূমি রয়েছে, সেই পটভূমিতে বিপ্লবটা সম্পন্ন হচ্ছে। দুর্ভিক্ষের পটভূমি, অনাহারের পটভূমি, আকালের পটভূমি। সেই পটভূমিতে দাঁড়িয়ে আশায় ভর করে কৃষককুল বেঁচে আছে। তারা কি করছে? তারা নদীর পাঠানো সবুজ সংকেত বুঝতে পেরে তারা কিন্তু কৃষিকাজে নেমেছে, গোটা গ্রামটাকে সবুজ বিপ্লব সম্পন্ন করেছে। তারপরে সেই সবুজ বিপ্লবের পরবর্তী ধাপই হচ্ছে কি, বিপ্লবের পরে যেমনি করে পরিবর্তন আসে ঠিক তেমনি করে সবুজ বিপ্লবের পরেও পরিবর্তন আসছে কি, সুবর্ণ যুগ। তাহলে একটি বিপ্লব সম্পন্ন হওয়ার পরেই একটি যুগের পতন হয় এবং একটি যুগের উত্থান হয়। তাহলে কোন যুগের পতন হলো? এখানে আকাল বা দুর্ভিক্ষের যুগের পতন হলো। আর কিসের উত্থান হলো? এখানে উত্থান হলো কি, এখানে হচ্ছে না সুবর্ণ যুগের উত্থান হলো এই অংশে। তাহলে আমরা কি বুঝলাম? যে দেখো নদী ওই যে সবুজ সংকেত পাঠিয়েছিল, নদী তাদের কৃষকদের কি বুঝিয়েছিল? দেখো আমার অধিকার যেমনি করে তোমরা হরণ করেছিলে, আমার জায়গা দখল করে কৃষিকাজ করেছো, পশুচারণ ভূমি করেছো, আমি কিন্তু অনুকূল পরিস্থিতিতে বর্ষার বিন্দু বিন্দু জল ধারণ করে নিজের তিল তিল করে শক্তি বৃদ্ধি করে নিজের অধিকার আমি পুনঃপ্রতিষ্ঠা করতে তৎপর হয়েছি। আমি আগামী বর্ষাতে কি করব? এই যে বর্ষা শুরু হয়েছে কেবল, তাহলে আগামী দিনে বর্ষা যে বৃষ্টি হবে সেই বৃষ্টিতে আমি জল ধারণ করে প্লাবন ডেকে আমার ওই হারানো জমি আমি ফিরিয়ে নেব। প্লাবন ডেকে মানে জোয়ার ডেকে উপচে দিয়ে জলে। তাহলে তোমরাও তিল তিল করে শক্তি ধারণ করো এবং নিজেদের শক্তি পুঞ্জীভূত করে অমনি করে জনজোয়ারে পরিণত হও এবং সমস্ত কি করো, দুর্ভিক্ষের এই অত্যাচারকে ভাসিয়ে দাও, ওই জমিদার জোরদারের অত্যাচারকে ভাসিয়ে দাও এবং তোমরা এমনি করে বিপ্লব সম্পন্ন করো, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করো। আর কৃষকরা তা বুঝতে পেরে এমনি করে প্রথম ধাপে সবুজ বিপ্লব করে, তারপরে তারা কি করে, সুবর্ণ যুগে পা রাখে। বিপ্লবের পরেই নতুন যুগের সূচনা হয়। তাহলে কৃষকের জীবনে
কি হয়েছে, ওই দুর্ভিক্ষের অবসান হলো এবং সুবর্ণ যুগে তারা পা রাখলো, সুখে শান্তিতে তারা কি জীবন অতিবাহিত করতে থাকবে। তাহলে এমনি করে সুকান্ত তার এই কবিতার মধ্যে দিয়ে একটি যেন বিপ্লব সম্পন্ন করলেন। আশা করি আমরা এই কবিতাটা সকলে বুঝতে পারলাম। তাহলে এই কবিতাটা তোমরা খুব ভালো করে বাড়িতে পড়ো, টেক্সট বই খুঁটে খুঁটে পড়ো, আর এই ভিডিওটি খুব ভালো করে দেখো, বারবার দেখো, ডেসক্রিপশন বক্স খুঁটে খুঁটে পড়বে, সেখানে অনেক বিস্তারিত বর্ণনা আমি লিখে দিই। আর কি করব, আমরা আগামী সোমবার দিন ঠিক সকাল 11টায় পরীক্ষা দেব এবং পরীক্ষার সময় যথারীতি 11টা থেকে 2টোর মধ্যে দেওয়া যাবে পরীক্ষা, আর সময় কিন্তু থাকবে 30 মিনিট। তুমি 11টা থেকে 2টো এই সময়কালের মধ্যে 30 মিনিট ধরে পরীক্ষা দাও এবং আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমেল করে উত্তরটা পাঠিয়ে দাও। আর তারপরে আমি খাতা দেখে আবার রিপ্লাই করব। তা আমি এবার পরীক্ষার ফল ঘোষণা করব। আমরা খোকনের প্রথম ছবি যে পরীক্ষা হয়েছিল তার ফলাফল আমি এখন ঘোষণা করব। গত পরীক্ষার যে ফলাফল আমি এখনও ঘোষণা করতে পারছি না, কারণ সব খাতা দেখা হয়ে ওঠেনি, প্রচুর খাতা এসেছে। কিছু খাতা আমি দেখে পাঠিয়েছি, আরও খাতা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে তোমরা। আর আমি এখন বলছি খোকনের প্রথম ছবি পরীক্ষার ফলাফল। এখানে প্রচুর খাতা পেয়েছি আমি, অনেকে ভীষণ ভালো করেছে। তার মধ্যে যারা পরীক্ষাতে পূর্ণ মান পেয়েছে, 10-এ 10 পেয়েছে, তাদের নাম আমি এখন বলবো। অহন, ধন্যবাদ। দেবমাল্য, ধন্যবাদ। তমজিৎ, ধন্যবাদ। উৎসব, ধন্যবাদ। অনির্বাণ, মানব, ধন্যবাদ। অনুভব, অতনু, আপেক্ষিক, ধন্যবাদ, পৃথ্বীজিৎ। এরা সকলেই খুব ভালো ফল করেছে, 10-এ 10 পেয়েছে। এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে, শুনছিলে স্কুলের ভার্চুয়াল ক্লাস। এরপর ক্লাস হবে আগামী শুক্রবার ঠিক সকাল 11টায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, সঙ্গে রাখো আর দেখতে থাকো হ্যালো কলকাতা।